চৈতানিয়া তার ভালোবাসার মানুষকে বিয়ে করে খুব খুশি ছিল, বেশ আনন্দেই কাটছিল তাদের জীবন। তবে বিয়ের 6 মাস যেতেই চৈতানিয়া জানতে পারে যে সে বাবা হতে পারবে না। এই নিয়ে তো সে এবার পড়ে যায় মহা টেনশনে। তার উপর তার শ্বশুর এসে তার ঘাড়েই চেপে বসে। সে তো তার মেয়ের জীবন থেকে তাকে তাড়ানোর জন্য বিভিন্ন ফোন দিয়ে আটতে থাকে। একবার যদি চৈতানিয়ার বাবা না হতে পারার খবরটা তার কান পর্যন্ত পৌঁছে যায় তখন কি হবে? তাছাড়া এই খবরটা যখন চৈতানিয়ার বউ জানতে পারবে তখনই বা সে কি করবে? সে কি তাকে এভাবেই মেনে নিবে, নাকি তাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাবে? কি হবে তাদের ভবিষ্যৎ, সেটাই দেখবো আজকের গল্প সান্থানা প্রাপ্তির আস্তুতে। জ্যাক রেড্ডির একটা ফিউনারেল কফিন শপ আছে, সেখানেই আসে সাইদুল নামের এক লোক। সাইদুল জ্যাককে এসে বলতে থাকে, আমাকে একটা কফিন দেখাও তো। জ্যাকও তখন তাকে কিছু কফিন দেখাচ্ছিল। অনেকগুলো কফিনের মধ্যে থেকে সাইদুল একটা কফিন দেখে বলে, আমার এই কফিনটাই চাই, এটাই আমার পছন্দ হয়েছে। কিন্তু জ্যাক তখন এটা শুনে বলে, সরি স্যার, এই কফিনটা তো বিক্রি হয়ে গেছে, এটা আপনাকে দেওয়া সম্ভব হবে না, আপনি অন্য কিছু দেখতে পারেন, আর নয়তো আরেকটা কাজ করা যায়, আমি আপনাকে এই সেম ডিজাইনের কফিন আজ সন্ধ্যার মধ্যেই বানিয়ে দিচ্ছি। এসব শুনে তো সাইদুল খুবই রেগে যায় আর বলে, না, আমার এই কফিনটাই চাই। ড্যানিয়েল নামের একটা লোকের বডি দেখে। এরপরে তো সে তার পকেট থেকে বন্দুক বের করে জ্যাককে মারার চেষ্টা করে, কিন্তু জ্যাক তো ছিল খুব স্মার্ট, তাই সে উল্টো সাইদুলের হাত থেকেই বন্দুকটা কেড়ে নেয় আর বলে, তো তুই এই ড্যানিয়েলের থেকে 1 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছিলি আমাকে খুন করার জন্য, তাই না? তারপর তুই ভাড়ার গুন্ডা আমার দোকানে কাস্টমার সেজে এসেছিস আমাকে খুন করতে। কি হলো, একদম সত্যি বলছি তো, তাই না? এত সহজ নাকি আমাকে মেরে ফেলা? সাইদুল তখন বারবার তাকে সরি বলে আর সেখান থেকে তাকে যেতে দিতে বলে। ওই সময় সেখানে জ্যাকের লোক ধরে আনে সুব্বু আর চৈতানিয়াকে, কিন্তু জ্যাক তো সাইদুলকে ছাড়ে না আর এদের সামনেই তাকে গুলি করে মেরে ফেলে। এসব দেখে তো সবাই অনেক ঘাবড়ে যায়। পরে জ্যাক আসে সুব্বু আর চৈতানিয়ার কাছে আর তাদেরকে বলে, ঈশ্বররাও আমাকে তোমাদের ব্যাপারে নালিশ করেছে, তোমাদের কাজ কি? হ্যাঁ, আজ তোমাদের তো মোটেও ছাড়ছি না। সুব্বু বলতে থাকে, যত টাকা ঈশ্বররাও দিয়েছে তার ডাবল টাকা আমরা দিব, তা আমাদেরকে ছেড়ে দাও ভাই। চৈতানিয়া সুব্বুকে বলে, আরে কি বলছো, আমরা টাকা কোথায় পাবো? সুব্বু বলতে থাকে, কেন, দরকার পড়লে লোন নিব, এখন জান পড়ে আছে রিস্কে, আর তুই তাও টাকা নিয়ে ভাবছিস? এসব পরেও ভাবা যাবে। তখন জ্যাক বলতে থাকে, এই যে তোমাদের দুজনের গল্প করা শেষ, আমি এখানে সিরিয়াস কথা বলছি আর তোমরা মজা ভাবছো। কি, কফিনের ভিতরে ঢুকিয়ে দেবো নাকি? দ্রুত বলে ফেলো কি হচ্ছে এখানে। তখন সুব্বু বলে, সরি স্যার, আমি সেই লাভার বয় না, চৈতানিয়া হচ্ছে সেই প্রেমিক, সে ঈশ্বর রাও স্যারের মেয়ে কালিয়ানির সাথে প্রেম করেছে। এবার এইসব শুনে জ্যাক বন্দুক নামায় আর তাদের নিয়ে বসে কথা বলতে। জ্যাকের অ্যাসিস্ট্যান্ট জানায়, জ্যাক স্যার লোকটা ভয়ঙ্কর হলেও তার মনে লাভ স্টোরি নিয়ে একটা সফট কর্নার আছে, তাই বলো তো কাহিনী কি? তাহলে এই লাভ স্টোরি তোমাকে বাঁচিয়েও দিতে পারে। জ্যাক এরপর চৈতানিয়াকে বলে, হ্যাঁ, তো বল সেই প্রেমের কাহিনীটা কি? যদি কাহিনীটা আমার ভালো লাগে তাহলে ক্লাইম্যাক্স আমি লিখবো, আর যদি কাহিনীতে মাল মশলা এক্সট্রা অ্যাড করিস তাহলে কিন্তু কফিন রেডি আছে, তাই সাবধানে শুরু থেকে সবকিছু বলবি। সুব্বু এসব শুনে বলে, কোনো সমস্যা নেই স্যার, চৈতানিয়া সব বলবে। তো এরপর চৈতানিয়া বলতে থাকে, আমি আসলে মেয়েদের সাথে কথাই বলতে পারতাম না, আমার অনেক বেশি আনইজি ফিল হতো। এই কথা দিয়ে শুরু করলে সুব্বু বলতে থাকে, আরে তোর চরিত্রে তাদের আগ্রহ নেই, তুই তোর প্রেমের কাহিনী আগে বল। চৈতানিয়া বলে, ও কিন্তু কোথা থেকে যে শুরু করব বুঝতে পারছি না। সুব্বু তখন বলতে থাকে, কালিয়ানির সাথে তোর কোথায় প্রথম দেখা হয়েছিল সেটা দিয়েই শুরু কর। চৈতানিয়া এবার বলে যে সুব্বুর এক্সাম ছিল তাই আমি তাকে ছাড়তে যাচ্ছিলাম। এবার এখান থেকে গল্প চলে আসে ফ্ল্যাশব্যাকে, যেখানে সুব্বু যাচ্ছিল চৈতানিয়ার সাথে। তখন সুব্বু মেট্রোমনি সেন্টারে কল করে কথা বলতে থাকে, তার জন্য বিয়ে করার মতো কোনো মেয়ে মিলল কিনা সেটার খোঁজ করতে থাকে, কিন্তু সুব্বুকে জানানো হয় কাউকেই পাওয়া যায়নি। সুব্বু এই কথা শুনে বলতে থাকে, তাহলে আপনারা যদি মেয়ে নাই পান তাহলে আমি বিয়ে করব কাকে? সেন্টারের মহিলা তখন বলে, চিন্তা করবেন না স্যার, আপনি আরো 5,000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন রিনিউ করিয়ে নিন, তাহলে এইবার আমরা অবশ্যই একটা মেয়ে খুঁজে দিতে পারবো। সুব্বু বলে, মাস শেষের দিকে ম্যাডাম, আর আমি ফকির, সিগারেটের জন্য টাকা চেয়ে নিতে হচ্ছে, তাই আপনি কলটা রেখে দিলেই ভালো হয়, আমার আর কিচ্ছু সাহায্য লাগবে না। এসব শুনে আবার চৈতানিয়া বলতে থাকে, কিরে, তুই ইন্ডিয়ার সব জায়গায় প্রোফাইল খুলে আছিস? সুব্বু বলে, হ্যাঁ ভাই, একটা জায়গাও ছাড় দেয়নি, কে বলতে পারে দেশের কোন কোনায় আমার হবু স্ত্রী লুকিয়ে আছে। চৈতানিয়া তখন বলতে থাকে, তাই বলে তুই তোর ইঞ্জিনিয়ারিং কোম্পানির জব ছেড়ে সরকারি চাকরি খুঁজছিস? সুব্বু বলে, হ্যাঁ, কারণ সরকারি চাকরিতে কাজ কম আর টাকা বেশি, তারপর আরামও অনেক। আর শোন, তোকে একটা কথা বলি, আজ তো বডি ভালো তাই এত কাজ করতে পারছিস, কিন্তু কালকের তো ভরসা নেই,
কখন কি হয়ে যায় তা কি বলা যায়? তাছাড়া একটা কাজ কর, তুইও আমার মতো এরকম সাইটে প্রোফাইল খুলে রাখ, তাহলে একটা না একটা মেয়ে পেয়েই যাবি। চৈতন্য এসব শুনে বলে, আজীবন আমি বিয়ে ছাড়া থাকতে রাজি, তাও এইসব সাইট থেকে মেয়ে বিয়ে করতে রাজি না। আমার এত খারাপ দিনও চলে আসেনি যে ল্যাপটপের ভরসায় লাইফ পার্টনার খুঁজতে হবে। সুব্বু বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে, আমিও দেখছি কি করতে পারো তুমি। তো এরপরই সুব্বুকে হলের সামনে দিয়ে চৈতন্য যখন সেখান থেকে ফিরে আসবে, তখনই তার ধাক্কা লাগে একটা অটো গাড়ির সাথে, আর সেখান থেকেই বেরিয়ে আসে কালিয়ানি। চৈতন্য তো কালিয়ানিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, তাকে অনেক ভালো লাগে। তো এরপরে কালিয়ানি হলের সামনে গিয়ে জানতে পারে সে ভুল হলে এসে পড়েছে, আর তার হাতে সময়ও অনেক কম। তাই সে চৈতন্যকে রিকোয়েস্ট করে আর বলে, প্লিজ আমাকে একটু হেল্প করে দিন, আমি ভুল হলে চলে এসেছি, আর আমার হাতে সময়ও খুব কম, পরীক্ষা শুরু হয়ে যাবে। আসলে এরা সবাই গভর্নমেন্ট জবের পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু এখন তো হাতে সময় কম। তাই চৈতন্য জলদি জলদি কালিয়ানিকে বাইকে করে পৌঁছে দেয় তার আসল হলে। কিন্তু কালিয়ানির এতই তাড়া ছিল যে সে চৈতন্যকে একটা থ্যাঙ্কসও বলে না, আর দ্রুত সেখান থেকে চলে যায়। এই সব কিছু জেনে বর্তমানে জ্যাক চৈতন্যকে বলে, সে কি রে, মেয়েটা তোকে একটা ছোট্ট থ্যাঙ্কসও দিল না? চৈতন্য বলে, থ্যাঙ্কস তো দূরের কথা, সে ফিরেও তাকায়নি। জ্যাক এই কথা শুনে বলে, তো তোর কি রাগ হয়নি? রাগ তো অবশ্যই হওয়ার কথা। চৈতন্য বলে, না স্যার, বরং আমি লজ্জাহীনের মতো হলের বাইরে অপেক্ষা করি তার পরীক্ষা শেষ হওয়ার জন্য। এবার দেখা যায় চৈতন্য হলের গার্ডকে বারবার জিজ্ঞেস করছিল যে পরীক্ষা কখন শেষ হবে। এত বারবার জিজ্ঞেস করাতে গার্ডও খুব বিরক্ত হয়ে যায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে তো যায় না। কিছুক্ষণ পর দেখা যায় সবাই পরীক্ষা দিয়ে বাইরে চলে আসে, সেই সাথে কল্যাণীও আসে। কল্যাণী আসার পর তাকে সাথে সাথে ডাক দেয় চৈতন্য। কল্যাণী তখন তাকে দেখে বলে, ও আপনি এখনো আছেন, ভালোই হলো, সকালে আমি সময় পাইনি আপনাকে একটা ধন্যবাদ জানানোর, আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো। যাই হোক, আমাকে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। চৈতন্য তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দেই। কল্যাণী বলে, ও আসলে সকালে আমার তাড়া ছিল তো, আর গাড়িও পাচ্ছিলাম না, তাই আপনার কাছে হেল্প চেয়েছিলাম, কিন্তু এখন আমি যে কোনো গাড়ি পেয়ে যাব, কোনো সমস্যা নেই, আর আপনাকে ধন্যবাদ এই অফারের জন্য। চৈতন্য তো তখন ডিরেক্ট তার কাছে নাম্বার চায়, কিন্তু কল্যাণী ইচ্ছা করেই কথাটা এড়িয়ে তাকে কিছু টাকা দেয় আর বলে, আমাকে যে হেল্প করে আমি তাকে খালি হাতে ফেরত দেই না। চৈতন্য এটা দেখে বলে, সরি, আপনি ভুল বুঝছেন, আমি অন্য কিছু বলতে চেয়েছি। তখনই তাকে কল করে সুব্বু, তাই কল ধরতে গেলেই কল্যাণী আবারও গায়েব হয়ে যায় কিচ্ছু না বলে। এরপর আর কি, চৈতন্য একেবারে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর চুপচাপ বসে থাকে। সুব্বু বলে, তো আমার হলের সামনে এক মেয়েকে পেয়ে পছন্দ করে ফেললি, আর প্রেম হয়ে যাচ্ছিল, আমার কলের জন্য হয়নি, আমার এখন সব দোষ তাই তো বলতে চাচ্ছিস? দেখ, তোর কথা না আমি বিশ্বাস করতে পারছি না। চৈতন্যের বোন তখন ভিডিও কলে বলে, আমি তোর বোন হয়েও বিশ্বাস করতে পারছি না, তো সে কিভাবে করবে বল? তুই একজনকে হেল্প করলি, তাও আবার সে একজন মেয়ে, এটা কিভাবে বিশ্বাস করব? তুই তো মেয়েদের সাথে কথাই বলতে পারিস না। যাই হোক, এবার বল তাকে কোথায় খুঁজে পাবি, আর না পেলেই বা কি করবি? তোর দ্বারা তো কিছু সম্ভব না। তখনই তার হাজবেন্ড চৈতন্যকে বলে, এই সত্যিই তুমি তাকে পছন্দ করে ফেলেছ? চৈতন্য বলে, হ্যাঁ সত্যিই, তাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লাগে, এমনটা এর আগে আর কখনো হয়নি। তাকে দেখে মনে হলো যেন অনেক জীবনের পরিচয় তার সাথে, তাকে আমি যে করেই হোক চাই। তখনই তার জিজু বলতে থাকে, যদি তুমি মেয়েটাকে এতই পছন্দ করে থাকো তাহলে অবশ্যই তার সাথে তোমার আবারও দেখা হবে। এই সবকিছু বর্তমানে জ্যাক শুনে বলতে থাকে, তো তারপর কি আর দেখা হয়েছে? সুব্বু বলে, পরের কাহিনীটা আমি বলছি স্যার। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুব্বু তার ল্যাপটপে ম্যাট্রিমনিতে মেয়েদের প্রোফাইল দেখছিল। তখনই সেখানে সে দেখতে পায় কল্যাণীর প্রোফাইল। চৈতন্য তো কল্যাণীর প্রোফাইল দেখে নিজেও এই প্রথম এই সাইটে অ্যাকাউন্ট খুলে ফেলে, যে কখনো এইসব সাইটে অ্যাকাউন্টই খুলতে চেয়েছিল না। এরপর সে তাকে মেসেজও করে। চৈতন্য যে বলেছিল সে কখনোই ম্যাট্রিমনি থেকে পার্টনার খুঁজবে না, দরকার পড়লে বিয়ে না করেই থাকবে, এই কথাটা মনে করে সুব্বু এসে বলতে থাকে, কি রে, এই নাকি তুই বলেছিলি এই সাইটে জীবনেও আসবি না, তাহলে আজ কি হলো? হ্যাঁ। চৈতন্য বলে, আরে তোর মনে আছে যে আমি পরীক্ষার হলের মেয়ের কথা বলেছিলাম না, এটা সেই মেয়ে, আর এর জন্যই তো আমি এখানে অ্যাকাউন্টটা খুললাম। তো এবার কল্যাণীর অ্যাকাউন্ট থেকে রিপ্লাই আসে আর চৈতন্যকে একটা জায়গায় দেখা করতে বলে। চৈতন্য তো এইটা দেখে খুব খুশি হয়ে যায়, সে বেশ উৎফুল্ল হয়ে সেই জায়গায় এসে অপেক্ষা করছিল। তখনই পেছনে বসেছিল ঈশ্বর রাও। ঈশ্বর রাও বলতে থাকে, তো তোমাকে দেখে তো এখানের মনে হচ্ছে না। চৈতন্য বলে, আমি হায়দ্রাবাদের, এখানে কারো সাথে দেখা করতে এসেছি। ঈশ্বর রাও তখন জিজ্ঞেস করে, তো কি কাজ করো তুমি? চৈতন্য জানায়, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঈশ্বর রাও এটা শুনে বলে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তো
অনেক টাকা ইনকাম করে তাই না? চৈতন্য বলে মাত্র 60,000 টাকা মাসে পাই। এই কথা শুনে ঈশ্বর রাও বলে 60,000 টাকাকে তুমি মাত্র বলছো? আমরা তো আরো অল্প পেয়ে খুশি হয়ে যেতাম। তো বিয়ে টিয়ে করেছো? চৈতন্য জানায় না স্যার, এখনো করিনি। ঈশ্বররাও জিজ্ঞেস করে কেন, মা বাবার মেয়ে পছন্দ হয়নি নাকি? চৈতন্য বলে না স্যার, আমার মা বাবা পৃথিবীতে নেই। ঈশ্বররাও এই কথা শুনে বলতে থাকে আহারে, তো তুমি অবিবাহিত আর 60,000 টাকা বেতন, তাহলে তো অনেক টাকা সেভিংস হয়েছে তাই না? ঘরবাড়ি কিনেছো? চৈতন্য জানায় না, এখনো ঘর কিনিনি স্যার, আমার বোন আর জিজু অস্ট্রেলিয়াতে থাকে, তাই এখানে আমি তাদের বাড়িতেই থাকি। ঈশ্বররাও এসব শুনে বলে আচ্ছা, তাহলে বাড়ির ভাড়াও দিতে হয় না? সেক্ষেত্রে তো আরো বেশি সেভিংস হওয়ার কথা। চৈতন্য বলতে থাকে টাকা বাঁচিয়ে রাখা আপনাদের জেনারেশনে হতো স্যার, আপনিই বলুন মরার পর কি আমাদের সেভিংস কবরে যাবে? জীবনের প্রতিটা মুহূর্তই তাই এনজয় করা উচিত। আমরা সপ্তাহে পাবে যাই, এদিকে ওদিকে খরচ করি, ট্রিপে যাই, ইএমআই, শপিং, ক্রেডিট কার্ড, তারপরে সিগারেট। এসব করতে করতে কিভাবে যে মাস শেষে হাত থেকে সব টাকা চলে যায় সেটা বোঝাই যায় না। ঈশ্বরও এসব শুনে বলে কিন্তু একজন মেয়ের বাবা বিয়ে দেওয়ার আগে তো এই সবকিছু দেখতে চাইবে তাই না? চৈতন্য তখন একটু অবাক হয়ে বলে কিন্তু আমি তার বাবার ব্যাপারে কেন ভাববো? আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে বাবার কথা কেন শুনবো? তাকে নিয়ে পালিয়ে যাব, তাহলেই তো ঝামেলা শেষ। তখন ঈশ্বর রাও বলে কিন্তু কালিয়ানি তো এরকম মেয়ে নয়, সে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে কোথাও যাবে না। কালানির বিয়ের জন্য ছেলে তার পছন্দের আগে তার বাবার পছন্দ হতে হবে, আর আমিই হচ্ছি কালিয়ানির বাবা। আর একটা কথা, তোমাকে সেই মেসেজ কালিয়ানি নয় আমি দিয়েছি, আর সে তো জানেই না আমি তার নামে ম্যাট্রিমনি সাইটে অ্যাকাউন্ট খুলেছি। এই সবকিছু শুনে তো চৈতন্য একেবারে অবাক হয়ে যায়। তাই চৈতন্য বলতে থাকে স্যার স্যার, আমি সত্যিই জানতাম না আপনি কালিয়ানির বাবা। ঈশ্বর রাও বলে এসব সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাটক বন্ধ করো। তোমরা বাইরে থেকে নিজেদেরকে ফ্যান্সি দেখাও, কিন্তু আসলে মাসের শুরু চলে যায় ইএমআই দিয়েই, তারপর বাকি দিন কষ্ট করে চলে। আমি আমার মেয়েকে এরকম 10 দিনের খুশি দিতে চাই না। তাকে আমি একজন সরকারি চাকরি করে এরকম ছেলের সাথেই বিয়ে দিব, এটা আমার শেষ কথা। চৈতন্য বলে স্যার, আমি আমার সব অভ্যাস বদলে দিব, একটা সুযোগ দিন আমাকে। ঈশ্বর রাও বলে অভ্যাস সমস্যা নয়, বরং তোমার ইনকাম সমস্যা। আমি যখন জব করতাম তখন কত কষ্ট করে জমিয়ে রাখতাম, খরচ করতাম বুঝে শুনে। আর তুমি তো খুব সহজে টাকা পাও আর ইচ্ছে মতো খরচ করো, কষ্ট করে তো আর ইনকাম করো না, বরং বসে বসে টাইপিং করেই টাকা পেয়ে যাও। আমি এসব কথা কেন বলছি জানো? কারণ তুমি আমার মেয়েকে মেসেজে বলেছো তার ভালোবাসার জন্য তুমি যে কোনো পর্যায়ে যেতে পারবে, তো তোমাকে আর কোনো পর্যায়ে যেতে হবে না, বরং আমার মেয়ের সাথে জীবনেও আর দেখা করবে না। আর যদি আমি দেখি ভুলেও তার সামনে এসেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। এবার তো চৈতন্যর খুব গায়ে লাগে, তাই সে ঈশ্বর রাওয়ের বিল দিয়ে বলে আপনি সারা জীবন টাকা জমিয়ে কাটিয়েছেন, তাই আমি এবার বিলটা দিয়ে দিলাম। আর আপনি কি বললেন আমি শুধু টাইপিং করেই টাকা পাই? আপনার কি মনে হয় কোম্পানির মানুষ এতই বোকা যে শুধুমাত্র টাইপিং করিয়ে লাখ লাখ টাকা দিয়ে দেয়? আমরা এই কোম্পানিতে কাজ করি, তারপর ট্যাক্স ভরি, আর সেই ট্যাক্স দিয়েই আপনাদের পেনশনের টাকা আসে। সকালের অনলাইন পেমেন্ট থেকে শুরু করে সন্ধ্যার সিরিয়াল, আরও যা যা আছে আপনার দৈনন্দিন জীবনের কাজ সম্পূর্ণটাই হয় এই সফটওয়্যারগুলোর মাধ্যমে। তাই কোনোদিন যদি আমাদের টাইপিং করা থেমে যায় তাহলে আপনাদের মতো মানুষের পুরো দুনিয়াই থেমে যাবে, বুঝতে পারলেন? এই কথা বলেই চলে আসে চৈতন্য। বর্তমানে জ্যাক এইসব শুনে বলে আচ্ছা, তাহলে এখন আমি বুঝতে পারছি তুই স্যারকে এইভাবে বলেছিলি বলেই স্যার বদলা নিতে আমাকে এই কাজ দিয়েছে, কিন্তু তুই কালিয়ানিকে বিরক্ত করিস এটা তো ঠিক তাই না? সুব্বু তখন বলে আরে লাভ স্টোরি কিভাবে হতো যদি তাকে বিরক্তই করতো? জ্যাক বলে এটা লাভ স্টোরি কিভাবে হলো, সে তো কালিয়ানির সাথে দেখাই করতে পারলো না। সুব্বু বলতে থাকে কাহিনী তো এখনো বাকি ভাই, সেটা আগে শুনুন। এরপরই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। পথে একটা প্রেগনেন্ট মহিলা ব্যথায় পড়েছিল, তখনই সেখানে চৈতন্য এগিয়ে আসে আর তাকে হসপিটালে নিয়ে যায়। এই মহিলাকে হেল্প করতে গাড়ি নিয়ে কল্যাণীও চলে আসে, কিন্তু সে আসার আগে চৈতন্য তাকে নিয়ে চলে গিয়েছিল, তাই কল্যাণী হসপিটালে গিয়ে পৌঁছায় আর সেখানে তাদের আবারও দেখা হয়। কল্যাণী এরপর বাইরে এসে বলে সত্যিই আপনি আজ তার প্রাণ বাঁচিয়ে দিলেন, আমি অনেক কৃতজ্ঞ। সে আমার ফ্রেন্ড পান্নি। পান্নি বলে ও তাহলে এই সেই ছেলে যে প্রথম দেখাতেই নাম্বার চেয়েছিল? চৈতন্য বলে দেখুন আমি নাম্বার খারাপ উদ্দেশ্য নিয়ে চাইনি। কল্যাণী বলে আরে ছোট ছোট কথায় কষ্ট পেও না, তো তুমি এখানে কিভাবে আসলে শুনি? তো কল্যাণীকে চৈতন্য আর জানায় না যে সে তার বাবার কাছ থেকে রিজেক্ট হয়ে এসেছে। কল্যাণী তখন নিজে থেকেই চৈতন্যকে নাম্বারটা দিয়ে দেয় আর এটা বলে যে অচেনা শহর এটা, তাই চৈতন্যর হেল্প লাগলে তাকে জানাতে। এসব শুনে তো চৈতন্যর হাতে যেন চাঁদ পাওয়ার খুশি চলে আসে। রাতে কল্যাণীকে মেসেজ করে সে আর বলে খুব ভালো লাগলো তোমার সাথে আবার দেখা হয়ে। তো চৈতন্য কল্যাণীকে বলেছিল সে তার এলাকাতেই জব করে, আসলে সে এটা বলতে পারেনি
যে সে হায়দ্রাবাদে কাজ করছে। তো এবার এভাবেই চলতে থাকে, কখনো মেসেজে আবার কখনো কলে কথা বলা। কল্যাণীও ধীরে ধীরে তাকে পছন্দ করে ফেলে, তার জন্মদিনে তাকে ইনভাইটও করে, একসাথে অনেক সময় কাটায়। আর ফাইনালি সে তার মনের কথাও বলে দেয়। তারা দুজন একটা সম্পর্কে চলে আসে। একদিন কল্যাণী আর চৈতন্যা মন্দিরে আসে, আর সেখানে ঈশ্বর রাও ছিল। আর এবার ঈশ্বর রাও কল্যাণীকে বলে, সে কি তোমাকে বলেছে আমি যে তার সাথে দেখা করেছি, আমি যে তাকে সাবধান করেছি? কল্যাণী চৈতন্যকে বলে, কি ব্যাপার, তুমি কবে বাবার সাথে দেখা করেছিলে? আমাকে তো এসব কিছুই বললে না। ঈশ্বররাও বলে, কিভাবে বলবে, মিথ্যা বলে অভ্যাস তো, তাই বলতে পারেনি। চৈতন্য তখন বলে, আসলে আমি ভুলে গিয়েছিলাম। ঈশ্বররাও বলতে থাকে, কল্যাণী তাকে জিজ্ঞেস করো যে সে হায়দ্রাবাদে জব করে, সেটা নিয়েও মিথ্যা কেন বলল? চৈতন্য বলে, সরি কল্যাণী, আমি বলতে পারিনি, কিন্তু শুধুমাত্র তোমাকে দেখবো বলে আমি সবসময় এতটা দূরে আসি জার্নি করে। এই এফোর্টের কি কোনো দাম নেই তোমার কাছে? ঈশ্বররাও বলতে থাকে, কল্যাণী শোনো, চলো, এই ছেলের পা থেকে মাথা পর্যন্ত মিথ্যা কথায় ভরা। আমি তাকে ভালো করেই চিনে গিয়েছি, এর সাথে সময় নষ্ট করার কোনো দরকার নেই। কল্যাণী তখন তার বাবাকে বলে, একবার তার সাথে কথা বলতে দাও বাবা। কিন্তু তার বাবা তো মোটেও রাজি হয় না, আর তাকে টেনে নিয়ে চলে যায়। এরপরও যখন চৈতন্য কল্যাণীর বাড়ির সামনে যায় তার সাথে কথা বলতে, তখন ঈশ্বররাও জ্যাককে জানায়, আর জ্যাক তাকে এখানে তুলে নিয়ে আসে। এবার বর্তমানে জ্যাক এই সব কিছু শুনে একেবারে কান্নাই করে ফেলে, আর বলতে থাকে, এই লোক তো আমার লাভ স্টোরিও শেষ করেছিল। ক্লাস 10-এ থাকতে প্রার্থনা নামের এক মেয়েকে আমি অনেক পছন্দ করতাম, তার জন্য আমি সব কিছু করতাম, একেবারে পাগল ছিলাম তার জন্য। একদিন আমার মনের কথা লিখে তার বইয়ের মধ্যে আমি রেখে আসি, আর এই চিঠি স্যারের হাতে পড়ে যায়। এরপরে স্যার আমাকে রাখি পরিয়ে প্রার্থনাকে আমার বোনই বানিয়ে দেয়। আমার ভালো একটা লাভ স্টোরি হতে পারত, কিন্তু এই স্যার সেটাকে ভাই বোনের ভালোবাসা বানিয়ে দিয়েছিল। তখন কিছু করতে পারিনি, তবে এখন সময় এসেছে স্যারকে আচ্ছা মতো শিক্ষা দেওয়ার। আমার কাছে খুব একটা ভালো পরিকল্পনা আছে। জ্যাক তখন কল করে ঈশ্বর রাওকে আর বলে, স্যার আপনি একদম নিশ্চিত থাকুন, কাজ হয়ে গেছে। আমি তাকে এত ধোলাই করেছি যে আপনার মেয়ের আশেপাশেও সে যাবে না। ঈশ্বর রাও এটা শুনে তো বেশ খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জ্যাক। এবার ঈশ্বর রাও তার মেয়েকে বলে, তুমি সারাদিন ঘরে কেন থাকো? যাও লাইব্রেরি থেকে আসো, ঘোরাফেরা করো। ঘরে থাকার মানে কি? কল্যাণী বলতে থাকে, কিন্তু বাবা তুমিই তো আমাকে ঘরে থাকতে বলেছিলে, তাই তো আমি ঘরে ছিলাম। ঈশ্বর রাও তখন বলে, আমি তো সেটা রেগে বলেছিলাম, কিন্তু এখন সবকিছু ঠিক আছে, তুমি এখন বাইরে যেতে পারো, যখন ইচ্ছা হবে বাইরে যাবে, যা ইচ্ছা তাই করবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই শুনেই তো কল্যাণী বাইরে চলে আসে, আর তখনই জ্যাকের গাড়ি তাকে তুলে আনে শপে, আর সেখানেই তার চৈতন্যার সাথে দেখা হয়। সে তার কাছ থেকে সবকিছু জানার পর বলে, সরি চাইতু, আমি জানতাম না বাবা এত দূর চলে যাবেন, সে এত কিছু করবে। চৈতন্য বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আমার পাশে থাকলেই হবে, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। জ্যাক তখন বলতে থাকে, তোমার বাবা এরকমই করে সব লাভ স্টোরির সাথে, আমার সাথেও করেছিল। কল্যাণী তখন বলতে থাকে, আমি চাইতুকে বাবার সামনে নিয়ে যাব, আর যে করেই হোক তাকে কনভিন্স করে ফেলবো। জ্যাক বলে, কেন, কিসের জন্য কনভিন্স করবে? কল্যাণী জানায়, আমাদের বিয়ের জন্য। জ্যাক এই কথা শুনে বলে, উনি জীবনেও এভাবে রাজি হবেন না। মনে করো কোনো একটা বোকা স্টুডেন্ট অনেক কষ্ট করে পরীক্ষায় পাশ করলো, কিন্তু তোমার বাবা তখনও বলবে, না না, সে পাশ করেনি, সে তো নিশ্চিত চিটিং করেই পাশ করেছে। এরকম হচ্ছে তোমার বাবার মাইন্ড, বুঝলে? উনি যা একবার ভেবে নিবেন তাই শেষ, তিনি তার ভাবনা আর বদলাতেই পারেন না। এখন যদি তুমি চৈতন্যের সাথে সংসার করতে চাও, তাহলে আমার কথা শোনো, পালিয়ে যাও, এছাড়া আর কোনো উপায় নেই, তোমার বাবা কোনোদিনও রাজি হবে না। কল্যাণী তখন বলে, মা মারা যাওয়ার পর থেকে বাবার কখনো দ্বিতীয় বিয়ে করেননি, আমার কথা ভেবে এখন আমি কিভাবে ওনাকে একা রেখে পালিয়ে যাব? না না, আমি এই কাজ করতে পারবো না। জ্যাক বলে, তাহলে তো আমিও তোমাদের আর কোনোভাবে হেল্প করতে পারবো না, তোমরা নিজেরাই এবার ভেবে দেখো কি করবে। চৈতন্য বলে, ভাই প্লিজ যেও না। জ্যাক বলতে থাকে, দেখো কল্যাণী, শেষবারের মতো বুঝিয়ে বলছি, তোমরা পালিয়ে বিয়ে করে ফেলো, আর পরে বাচ্চা হলে দেখবে তোমার বাবা ঠিক রাজি হয়ে গেছেন। আরে এসব ঘরে ঘরে হচ্ছে, কোনো ব্যাপার না। প্রথমে পালিয়ে বিয়ে করলে মা বাবা অনেক রাগ হয়, এরপরে সবাই মেনে নেয়। পালিয়ে বিয়ে করার পরে একবার বাচ্চা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর কতই বা তারা রাগ করে থাকবে, তাই না? বাধ্য হয়ে হলেও তারা সবকিছু মেনে নিবে। তাই আমার কথা শুনে এই কাজটা করে ফেলো। সুব্বুও তাদেরকে বলে, জ্যাকের কথাই ঠিক, তাদের এই ব্যাপারে একবার ভেবে দেখা উচিত, নাহলে তারা কখনোই বিয়ে করতে পারবে না। কল্যাণীকে এরপর চৈতন্য বলে, দেখো কল্যাণী, কোনো সিদ্ধান্তই তুমি আমার কথা ভেবে বা তোমার বাবার কথা ভেবে নিও না, তোমার মন যা বলবে তুমি তাই করো, আমি তোমাকে সব সিদ্ধান্তেই সাপোর্ট করব।
তখন কালিয়ানি দ্বিতীয়বার না ভেবে এক কথাতেই রাজি হয়ে যায় চৈতন্যাকে বিয়ে করতে। আর সবার সাপোর্টে এবার তারা দুজন মন্দিরে বিয়ে করে। সবাই তো বেশ খুশি ছিল। তারা এবার একসাথে নতুন সংসার শুরু করে। দুজন তো একে অপরকে নিয়ে অনেক খুশি ছিল। সংসারের পাশাপাশি রোজ রোজ কালিয়ানি প্রেগনেন্সি টেস্ট করে। তার মনে ওই একটা কথাই গেঁথে যায় যে একবার বাচ্চা হলে আর তার বাবা নাতি নাতনি পেলে হয়তো তাকে মাফ করে আবারও বুকে টেনে নিবে, সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। কিন্তু দেখতে দেখতে বিয়ের 6 মাস কেটে যায়, কিন্তু এখনো তাদের বাচ্চা হয় না। তাই তারা আজ ডাক্তার দেখাতে চলে আসে। ডাক্তার তাদের কথাবার্তা শুনে একটু অবাক হয় আর বলতে থাকে, মাত্র 6 মাসে তারা অস্থির হয়ে গেছে, এটা তো কোনো সমস্যা নয়, কেবল তো 6 মাস। তাও আপনাদের যদি ভয় থাকে কিছু নিয়ে, তাহলে আমি কিছু টেস্ট করে নিচ্ছি। তো সেখানে ডাক্তার দেখিয়ে অফিসে আসে চৈতন্যা। তার বস তখন তাকে 3 মাসের মধ্যেই একটা প্রজেক্ট শেষ করতে বলে। তার বদলে সে যা চাইবে তাই দিবে। এদিকে কালিয়ানির সাথে তার বাবা দেখা করতে আসে, তবে সেটা বাড়ির ভেতরে নয়, বাড়ির বাইরে। কালিয়ানি তো তার বাবাকে দেখেই দৌড়ে চলে আসে। ঈশ্বররাও তখন বেশ ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে, তুই খুব বড় হয়ে গিয়েছিস তাই না রে মা? তাই তো আমাকে একা ছেড়ে দিয়েছিস। আমার দ্বারা আর সহ্য হচ্ছিল না, তাই আমি এখানে চলে এসেছি। তারপরে দেখা যায় ঈশ্বররাও তার মেয়েকে জড়িয়ে ধরে আর তাকে মাফ করে দেয়। কালিয়ানিওতে এতে খুব খুশি হয়ে যায় যে তার বাবা এমনিতেই তাদেরকে মেনে নিয়েছে। এদিকে চৈতন্যাকে ডাক্তার ডেকে পাঠায় হসপিটালে। ডাক্তার বলে, আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই, প্রেগনেন্ট সে হতেই পারবে। চৈতন্যা এ কথা শুনে বলে, আমি আগেই বলেছিলাম আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কল্যাণী আমাকে পাগল করে রেখে দিয়েছিল, বাচ্চা নেওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। ডাক্তার বলে, দেখুন তার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মধ্যে আছে। চৈতন্যা এটা শুনে বলে, মানে কি সমস্যা? কি সমস্যা ডাক্তার বলুন। তখন ডাক্তার জানায় যে চৈতন্যা, আপনি বাবা হতে পারবেন না, আপনার শারীরিক কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ কালিয়ানি প্রেগনেন্ট হতে পারছে না আপনার জন্যই। তবে আপনি ভয় পাবেন না, এই সমস্যারও চিকিৎসা আছে। চিকিৎসা করলে সফলতা 98% পর্যন্ত হয়। তখন চৈতন্যা বলে, আর বাকি 2%? যদি আমি বাকি 2%-এর মধ্যে চলে আসি তখন আমার কি হবে? ডাক্তার বলে, দেখুন এভাবে ভয় পেলে আমি আপনাকে হেল্প করতে পারবো না চৈতন্যা। আপনার বিয়ের সময়ও কম হয়েছে, তাই আপনি আরো 3 মাস টাইম দিন। তারপরও যদি রেজাল্ট না আসে তাহলে আমরা চিকিৎসা শুরু করব। এটা নিয়ে বেশি চিন্তা করবেন না, নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করুন। চৈতন্যা তো এই সবকিছু শুনে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে বাড়ি ফিরে আসে আর তখনই দেখে ঘরে বসে আছে তার শ্বশুর ঈশ্বর রাও। এটা দেখেই তো সে সাথে সাথে কল্যাণীকে কল করে আর বলে, ঘরে তোমার বাবা কি করছেন? কল্যাণী জিজ্ঞেস করে, আরে তুমি কোথায়? চৈতন্যা বলে, আমি বাইরে। কল্যাণী তখন বলতে থাকে, তো বাইরে কেন? ভেতরে আসো, বাবার সাথে কথা বলো, সব ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, তিনি আমাদের মেনে নিয়েছেন। চৈতন্যাও তখন এই কথা শুনে ভেতরে আসে আর তার শ্বশুরকে প্রণাম করে। কল্যাণী বলতে থাকে, তোমরা দুজন কথা বলো, আমি রান্নাঘরে আছি। চৈতন্যা এরপর ঈশ্বর রাওয়ের কাছে মাফ চায় আর বলে, সবকিছু বেশ তাড়াহুড়ো করে হয়ে গেছে, কিন্তু আপনার বড় মন, তাই তো আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। ঈশ্বর রাও বলে, তুমি আমার মেয়েকে পরিকল্পনা করে বিয়ে করেছো, আমার কথা সেদিন তোমার ইগো হার্ট করেছে, আর সেটারই প্রতিশোধ নিয়েছো তুমি কল্যাণীকে বিয়ে করে, তাই না? তুমি তাকে আসলে ভালোবাসো না, এই সব হচ্ছে মিথ্যা। চৈতন্যা বলে, না, আমি সত্যিই তাকে ভালোবাসি আর আমরা একসাথে অনেক খুশি আছি, বিশ্বাস করুন। ঈশ্বর রাও বলে, এইসব কাহিনী কল্যাণী বিশ্বাস করবে, আমি না। আমি আমার মেয়ের চোখ দেখে বলতে পারি যে সে কেমন আছে। চৈতন্যা বলে, না স্যার, সত্যিই আমরা ভালো আছি, আপনি তাকে ডেকেই জিজ্ঞেস করুন। ঈশ্বর রাও বলে, কল্যাণীকে জিজ্ঞেস করতে হবে না, আমি নিজেই প্রমাণ করে দিব আগামী 100 দিনের মধ্যে। তারপর কল্যাণীকে আমি তোমার কাছ থেকে নিয়ে চলে যাব। কি নিবে এই চ্যালেঞ্জ? 100 দিনের চ্যালেঞ্জ। 100 দিন কল্যাণীকে নিজের কাছে ভালোভাবে রেখে দেখাও। চৈতন্যা বলে, স্যার এটা কেমন কথা? আমি বলছি তো আমরা স্বামী স্ত্রী ভালো আছি, খুশি আছি, তাহলে কল্যাণীকে নিয়ে আপনি কি করবেন? খামোখা কেন ঝামেলা করবেন? ঈশ্বর রাও বলে, আমি বলছি সে খুশি থাকবে না, আমি কল্যাণীর সামনে তোমার আসল রূপ আনবই আনবো। তুমি তাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছো, এটা তো আমি প্রমাণ করবই করব। এবার সাহস থাকলে আমার চ্যালেঞ্জ নিয়ে নাও। তো এরপর চৈতন্যা কিছুক্ষণ ভাবার পর এসে বলে, ঠিক আছে, আমি যদি এই চ্যালেঞ্জে জিতে যাই তখন আপনি কি করবেন? ঈশ্বর রাও বলে, আমি তখন তোমাকে মেনে নিব আর পায়ে পড়ে যাব। বুঝুন, মেয়ের সামনে কত কিছু বলল, আর এখন জামাইয়ের সামনে এসব কি কি করছে সে।
যাক, তো চৈতান্যা বলে ঠিক আছে, আমিও এতে রাজি। চৈতান্য আবার তার মেডিকেল রিপোর্ট সম্পর্কে মিথ্যা বলে কালিয়ানিকে। সে তাকে জানায় সব স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। এবার আগামীর 100 দিন ঈশ্বর রাও থাকবে তাদের সাথে। চৈতান্যা তো পড়েছে চারিদিক থেকে চাপে। দেখা যাক সে কিভাবে সব সামলে ওঠে। এদিকে ঈশ্বর রাওকে তার কাজের লোক নাদি বলে, স্যার, আপনার মেয়ে জামাই এত খারাপ নয় যতটা আপনি ভাবেন। ঈশ্বর রাও বলে, তোর তো সবাইকেই ভালো লাগে, তুই আর কথা বলিস না তো। নাদি বলে, না স্যার, আমি সত্যিই বলছি, তাকে দেখে অনেক ভালো মনে হয়। আপনার হয়তোবা কোথাও তাকে নিয়ে ভুল হচ্ছে, আরেকবার একটু ভেবে দেখুন। ঈশ্বর রাও বলতে থাকে, আমার ভুল হচ্ছে না, বরং আমি তাকে সঠিকভাবে চিনতে পেরেছি। আমি এমন বাবা হতে চাই না যে তার মেয়ের হাজবেন্ডকে খুন করবে। তাই আমি কালিয়ানিকে এই কয়দিন খুব ভালোভাবে বোঝাবো, আর এরপরই তাকে নিজের সাথে ফিরিয়ে নিব, আর তারপর তাকে অন্য কোনো এক ভালো ছেলের সাথে বিয়ে করিয়ে দিব। তাহলেই সে ভালো থাকবে। এখানে এই ছেলের সাথে সে কখনোই ভালো থাকবে না। তাকে বোঝাবে কার সাধ্যি, সে তো তার বুঝ নিয়েই পড়ে থাকে। যাক, তো অন্যদিকে চৈতান্যা সুব্বুকে বলে, আরে কালিয়ানি তো অনেক খুশি তার বাবাকে ফিরে পেয়ে। সে চায় আমরা দুজন যেন সবকিছু ভুলে একসাথে ভালো হয়ে থাকি। এখন যদি কালিয়ানি তার বাবার ফিরে আসার আসল কারণ জানতে পারে, তাহলে তো বেচারি একেবারেই ভেঙে পড়বে। তাই আমি কখনোই চাই না তার খুশি কেড়ে নিতে। আমি তাকে সব সময় হ্যাপি রাখতে চাই। সুব্বু এসব শুনে বলে, তুই কালিয়ানিকে মেডিকেল রিপোর্টটা দেখিয়েছিলি? চৈতান্যা বলে, না, এখনো দেখায়নি, তবে দেখাবো। কিন্তু যদি এখন দেখাই তাহলে তার বাবা এটাকে নিয়ে ইস্যু বানিয়ে আমাদেরকে আলাদা করে ফেলবে। তাই আমি তাকে দেখাতেও পারছি না। আমি পড়েছি এক দোটানায়। এই সব কিছু আমারই দোষ। যদি কালিয়ানি প্রেগনেন্ট হয়ে যেত তাহলে তার বাবা আমাদেরকে আর আলাদা করার কথা ভাবতেও পারতো না। বাচ্চা আমাদের দুজনের সম্পর্ককে এক করে রাখতো সব সময়। এখন একটাই উপায় আছে, আগামী 100 দিনের মধ্যে কালিয়ানিকে যে করেই হোক প্রেগনেন্ট করতে হবে। সুব্বু এই কথা শুনে বলে, তুই কি বলছিস বুঝতে পারছিস? চৈতান্যা বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি কালিয়ানিকে রাখার জন্য সব করতে পারি, তাই বাচ্চা তো হতেই হবে। তারপর দেখছি আমার শ্বশুর কিভাবে আমাদেরকে আলাদা করে। এবার চৈতান্যা বাড়ি চলে আসে আর দেখতে পায় খাবারের আইটেমে সব ভেজ আইটেম। এটা দেখে সে কালিয়ানিকে বলতে থাকে, আমি তো ননভেজ ছাড়া খেতে পারি না। তাহলে এসব কি করেছো? কালিয়ানি বলে, আস্তে কথা বলো, বাবা ননভেজ খান না, তাই বাবা যতদিন আছেন প্লিজ একটু ম্যানেজ করে নাও। এসব শুনে চৈতান্যা তখন মদ খেতে যায়। সে সময় কালিয়ানি বলে, বাবা এসব পছন্দ করেন না, তাই বাবা যতদিন আছেন এটাও একটু ম্যানেজ করে নাও। চৈতান্যা এটাতেও রাজি হয়ে যায়। এরপর সে ঘুমাতে যাবে, তখনই দেখে বেডরুমে ঈশ্বর রাও ঘুমিয়ে আছে। এটা দেখে তো তার খুবই বিরক্ত লাগে। কালিয়ানি তখন বলে, আসলে বাবা এসি ছাড়া ঘুমাতে পারেন না তো, আর এসি তো একমাত্র আমাদের বেডরুমেই আছে, তাই বাবাকে আমিই বলেছি ওখানে থাকতে। চৈতান্যা বলে, তাহলে আমরা কোথায় ঘুমাবো? কালিয়ানি তখন তাকে ড্রয়িং রুমে বিছানা করে দেয়। আর সেখানে তো তারা হাজবেন্ড ওয়াইফ ক্লোজই হতে পারে না, কারণ বারবার ঈশ্বর রাও পানি খাওয়ার বাহানায় বাইরে আসছিল। তো এভাবেই সেই রাতটা কেটে যায়। পরদিন সকালে কালিয়ানি চৈতান্যাকে ডেকে বলে, বাবা সকাল 6টায় পুজো করেন, উঠে পড়ো। চৈতান্যা তখন রেগে বলে, এটা কেমন টর্চার কালিয়ানি? আমি আমার মনের ইচ্ছে মতো খেতে পারবো না, ড্রিঙ্ক করতে পারবো না, এমনকি নিজের ঘরে ঘুমাতেও পারবো না। তোমাকে টাচ করা মানা, সব মানা, তাই বলে সকালে একটু ঘুমাতেও পারবো না? কালিয়ানি বলে, এভাবে বলছো কেন? বাবা আছেন যে কদিন, সে কদিন না হয় একটু। চৈতান্যা তখন বলে, হ্যাঁ, একটু ম্যানেজ করে নিতে হবে, তাই তো? এই বলেই সে রেগে বেগে চলে যায়। ঈশ্বররাও তাদের ঝগড়া শুরু হয়েছে দেখে বেশ মজা পায়। কেমন লোক একটা বলুন তো। তো এরপরই অফিসে চলে আসে চৈতান্যা। তখন তাকে তার বস বলে, আমি তোমার সমস্যা বুঝতে পারছি, সুব্বু সব বলেছে। আসলে এই যে তুমি বাবা হতে পারছো না, তোমার স্পার্ম কাউন্ট কম। এটা আমার ফ্যামিলিতেও একজনের ছিল। ডাক্তার ব্রাহ্মারামের চিকিৎসা করার পর 10 বছর পার হওয়ার পরই আজ তার নিজের সন্তান হয়েছে। তুমি চাইলে তার সাথে দেখা করতে পারো। এবার চৈতান্যা সেই মতনই ডাক্তার ব্রাহ্মারামের কাছে আসে। ডাক্তার জানায় এই সমস্যা হয় বিভিন্ন কারণে। ধূমপান, মদ সহ আরো যত খারাপ অভ্যাস আছে সব তাকে ছাড়তে হবে, কারণ তার স্পার্ম কাউন্ট অতিরিক্ত কম। তাই 100 দিনের মধ্যে প্রেগনেন্ট হতে হলে ডাক্তারের কথা মতোই চলতে হবে। এবার চৈতান্যাকে অনেক কিছু ডাক্তার কিনতে বলে, খাবার থেকে শুরু করে কাপড় পর্যন্ত সব ডাক্তারের সাজেস্টেড। অনেক টাকা চৈতান্যা এর পেছনে খরচ করে। আর বাড়ি এসে কালিয়ানিকে বলে, আমিও তোমার বাবার মতো হেলদি লাইফস্টাইল করব, তাই আজ থেকে ড্রিঙ্কস থেকে শুরু করে সিগারেট সব বন্ধ, আর খাবো ভেজ। কালিয়ানি তখন ঈশ্বর রাওকে বলে, বাহ বাবা, তুমি তো তাকে অনেক বদলে দিলে। ঈশ্বর রাও বলতে থাকে, এরকম তো মানুষ তখন করে যখন তার স্বাস্থ্য অনেক বিগড়ে যায়।
যাই হোক, শুরুটা ভালোই করেছে। তো সেখান থেকে কল্যাণী যাওয়ার পরে ঈশ্বররাও চৈতন্যাকে বলে, যত নাটক করার করো, কিন্তু আমাকে ফেল করতে পারবে না। আমি ঠিকই তোমাদেরকে আলাদা করেই ছাড়বো, তাই নিজের উল্টো গোনা শুরু করে দাও। এবার এইভাবেই শুরু হয় চৈতন্যার ডায়েট। সে নিজেকে খুব কন্ট্রোল করছিল। ডাক্তারের কথা মতো মদ খাওয়া আর সিগারেট খাওয়াও সে ছেড়ে দিয়েছিল। সে এখন সবুজ জিনিসপত্র বেশি খায়, হাঁটা চলা করে, ব্যায়াম করে, যোগা করে। এভাবেই তার দিন কাটছিল। তো অফিসে আবার সুব্বু গল্প করতে গিয়ে ধীরে ধীরে বেশ অনেকেই জেনে যায় তার এই সমস্যার কথা। আর চৈতন্য তো সুব্বুর উপর খুব রেগে যায়। তাই সে সুব্বুকে বলে, তুই আমার জীবনটা জাহান্নাম করছিস কেন? হ্যাঁ, আমার সমস্যা সবার কাছে বলে বলে বেড়াচ্ছিস কেন? সুব্বু বলে, আরে এই ব্যাপার, তুই জানিস না নিজের সমস্যা অন্যের সাথে শেয়ার করলে ভেতরটা হালকা লাগে? চৈতন্য বলে, তাহলে নিজের সমস্যা বল, আমার সমস্যা কেন বলছিস? আর একবার আমার ব্যাপারে কাউকে কিছু বললে কিন্তু আমি তোর নকল সার্টিফিকেটের কথা সবাইকে বলে দিব, বদমাস একটা। এবার চৈতন্য ডাক্তারের সেন্টারে যোগা করতে আসে। তখনই দেখে সেখানে জ্যাকও এসেছে। তারও আসলে বাচ্চা হয় না। তাদের দেখা হলে জ্যাক চৈতন্যকে বলে, তোরও যখন এক সমস্যা, তাহলে আমাকে মেডিসিনের লিস্ট দিয়ে দে। ডাক্তারকে কেন টাকা দিব বেকার বেকার? চৈতন্য বলে, এটা শুধু মেডিসিনের ব্যাপার না, এখানে খাওয়া দাওয়া, যোগা আরো অনেক কিছু আছে। তখনই সেখানে ডাক্তার চলে আসে আর বলে, এই যে এইভাবে যে কেউ মেডিসিন নিতে পারবে না, কারণ তোমাদের দুজনের সমস্যা সেম না। তাই বলছি, সমস্যা বাড়াতে না চাইলে আমার সাথে আলোচনা করে চিকিৎসা নাও জ্যাক। এরপরে দেখা যায় কল্যাণী আর তার বাবা আসে একটা রিইউনিয়ন পার্টিতে। সেখানে তো সবাই এসেছিল, সবাই বেশ এনজয় করছিল। এখানের বেশিরভাগই ছিল সুব্বু আর চৈতন্যার কলেজ ফ্রেন্ড। এর মধ্যে শান্তি নামের একটা মেয়েও ছিল, যে ছিল চৈতন্যার ক্রাশ, তাও সেটা কলেজে থাকতে। আর এই ব্যাপারেই জানতে পেরে যায় ঈশ্বররাও। তাই এবার সে এসে কল্যাণীকে বলে যে, তোমার ঘরের ওয়াইফাই পাসওয়ার্ড শান্তি, বাড়ির নাম শান্তি, এমনকি চৈতন্যার বোনের মেয়ের নামও শান্তি। তাহলে জিজ্ঞেস করো এই শান্তির সাথে তার কি সম্পর্ক? কল্যাণী তো এসব শুনে খুব রেগে যায়। তাই বাড়ি এসে কল্যাণী চৈতন্যাকে বলতে থাকে যে কলেজ ক্রাশ এমনই ছিল যে বাড়ির নামটাও তার নামেই দেওয়া। এসব নিয়ে তাদের তুমুল ঝগড়া চলতে থাকে। আর এদের এসব ঝগড়া শুনে তো ঈশ্বররাও রীতিমতো নাচ করতে শুরু করে। তখনই চৈতন্য কল্যাণীকে বলে, আসলে শান্তি আমার মায়ের নাম, আর উনার নাম মনে রেখেই আমি সবকিছুতে উনাকে রেখেছি। আমি আমার কোনো ক্রাশের জন্য এসব নাম রাখিনি। এবার তো কল্যাণী তার ভুলটা বুঝতে পারে আর বলে, তুমি আমাকে আগে কেন এসব বললে না? চৈতন্য বলে, আমি চাইলে সেখানেই বলতে পারতাম, কিন্তু বলিনি কারণ তাহলে তোমাকে অসম্মান করতে হতো। একটু বোঝার চেষ্টা করো, আর আমি তোমার সম্মান যে কোনো মুহূর্তেই রেখে চলবো, বুঝতে পারলে? তো চৈতন্যার এই মনোভাব দেখে ঈশ্বর রাওয়েরও চিন্তাধারা বদলে যেতে থাকে। সে এবার ভাবতে বাধ্য হয় যে সে চৈতন্যকে যত খারাপ ভেবেছে, আসলেই হয়তোবা সে তত খারাপ নয়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। চৈতন্য ঈশ্বর রাওকে বলে, স্যার আপনি জানেন আমরা দুজন কত ভালো আছি, আর মাত্র 10 দিন বাকি 100 দিনের মধ্যে। আপনি তো হেরে গেলে আপনার আবার ইগো হার্ট হবে, তখন আবার আপনি কল্যাণীর থেকে দূরে গিয়ে তাকে কষ্ট দিবেন। তাহলে কেন এসব করছেন? একবার ভেবে দেখবেন, আমি কি সত্যি কল্যাণীকে সুখে রাখতে পারবো না? আমি কি এতটাই অযোগ্য? এই বলে চৈতন্য সেখান থেকে চলে যায়। ঈশ্বররাও বসে পড়ে ভাবতে। সে এরপর রুমে আসে আর নিজের ব্যাগ রেডি করতে শুরু করে। সেও তাদেরকে তাদের মতো রেখে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই তার হাতে পড়ে চৈতন্যার মেডিকেল রিপোর্ট। কিন্তু সে এটা খুলে না দেখে আবারও জায়গাতে রেখে দেয় আর নিজের ব্যাগে কাপড় ভরতে থাকে। সেই সময় সেখানে কল্যাণী চলে আসে আর এসব দেখে বলে, বাবা কি করছো? কোথায় যাবে? ঈশ্বররাও বলে, আমি আসলে বাড়ি ফিরছি, যে কাজে এসেছিলাম সেটা হবে না আর মনে হয়। কল্যাণী তখন জিজ্ঞেস করে, কি কাজ বাবা? ঈশ্বররাও বলে, ও না, আসলে আমার বাড়িতে একটা কাজ আছে, সেটা হবে না আমি না গেলে, তাই বলছি, এ কারণে আমাকে যেতেই হবে। কল্যাণী বলে, বাবা চৈতন্য কি কিছু বলেছে? ঈশ্বররাও বলে, না না, সে আমাকে কিছু বলেনি, আমি নিজ ইচ্ছাতেই যাচ্ছি, প্রয়োজন আছে। কল্যাণীর তো এটা দেখেই মন খারাপ হয়ে যায় যে তার বাবা হঠাৎ এইভাবে চলে যাচ্ছে। এদিকে অফিসে চৈতন্য কাজ করছিল, তবে শেষ মুহূর্তে সমস্যা চলে আসে কিছু। ওদিকে জ্যাকের সাথে দেখা হয় ঈশ্বর রাওয়ের, আর সেখান থেকে ঈশ্বর রাও জানতে পারে যে চৈতন্য বাবাই হতে পারবে না। এবার তো ঈশ্বর রাও কল করে চৈতন্যকে আর বলে, আমি জানতাম তুমি একটা ফ্রড, কিন্তু জ্যাকের মাধ্যমে জানতে পারলাম তুমি ফ্রডের সাথে সাথে বাবাও হতে পারবে না। এটা নিয়েও মিথ্যা বলেছ। এবার তবে কল্যাণীকে তোমার থেকে কালই কেড়ে নিব। চুপচাপ তাকে সত্যিটা এর আগে বলে দিবে, না হলে কিন্তু খুব খারাপ হবে। এই সবকিছু জানার পর চৈতন্য তো খুব বেশি চিন্তায় পড়ে যায় আর তার কলিগের সাথে ঝামেলাও হয়ে যায়। তাই তাকে অফিস থেকে কিছুদিনের জন্য অফ দেওয়া হয়।
চৈতান্যা তখন বাড়িতে মদ খেয়ে আসে আর এসেই কালিয়ানির সাথে খারাপ আচরণ করতে থাকে। তার বাবাকে নিয়ে অনেক আজে বাজে কথাও বলে আর তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কারণ চৈতান্যা ভেবেছে তার বাবা না হওয়ার কথা জানলে কালিয়ানিও তাকে কোনোদিন মাফ করবে না আর খুব কষ্টও পাবে, কারণ সে বাচ্চা খুব পছন্দ করে। তাই এভাবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়াই তার ঠিক মনে হয়। কালিয়ানিও তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এটা বলে যে তার বাবাই ঠিক ছিল, চৈতান্যা তার যোগ্যই নয়। এরপরে দেখা যায় পরদিনই চৈতান্যার ফ্যামিলি চলে আসে আর সে তাদেরকে সবকিছু জানায়। এসব শুনে তার বোন বলে কালিয়ানিকে সত্যিটা জানিয়ে বাড়ি ফিরিয়ে আনতে, কিন্তু চৈতান্যা বুঝতেই পারছিল না যে কিভাবে কি করবে। এবার কালিয়ানি আর চৈতান্যা দুজনই দুজনকে খুব মিস করছিল, কিন্তু কেউই কাউকে কল করে না, সবাই সবার জিদ ধরে বসে থাকে। কালিয়ানি বলে সে ভুল করেছে, তাই কলটা তারই করা উচিত। তো এরপর দেখা যায় কালিয়ানির বাবা একজনকে আনে কালিয়ানির সাথে বিয়ে ঠিক করতে। কালিয়ানি যখন এটা জানতে পারে যে এই ছেলের সাথে তার বাবা আরো আগে থেকেই তার বিয়ের কথা বলে রেখেছে, তখন তো তার ভীষণ সন্দেহ হয়। কালিয়ানি ছেলেটাকে সাথে সাথে মানা করে দেয় আর তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি তাকে বলেছিলে আমার বিয়েতে সমস্যা হচ্ছে? ঈশ্বররাও তখন বলে, হ্যাঁ বলেছি, কারণ আমি তোকে চৈতান্যার থেকে প্রোটেক্ট করতে চেয়েছি। কালিয়ানি এসব শুনে বলে, তার মানে তুমি আমাদের বাড়ি এসেছিলে আমাদেরকে আলাদা করতে, আমাকে মাফ করে আসনি? আর আমি বারবার চৈতান্যাকে বকাবকি করেছি। আসলে বাবা, আমার তো তোমার অতিরিক্ত ভালোবাসার থেকেই নিজেকে প্রোটেক্ট করা উচিত। এই যে তুমি আমাকে নিয়ে অবসেসড, এটার থেকে আমার এবার মুক্তি চাই। তুমি ভাবলে কিভাবে চৈতান্যা আর আমাকে আলাদা করবে, যেখানে আমরা একে অপরকে এত ভালোবাসি? আমি আসলে ভুল ছিলাম যে ভেবেছিলাম যে আমার বাবাও হয়তো আমার মতো মনের একজন মানুষ, সে কাউকে এত ঘৃণা করতেই পারে না, কিন্তু আমি ভুল ছিলাম। তখনই ঈশ্বররাও বলে, আসল কথা হচ্ছে ওই ধোকাবাজ কখনো বাবা হতে পারবে না, আর সে এই ব্যাপারটাও তোর কাছ থেকে লুকিয়ে রেখেছে। তুই বল, এটা কি সে ঠিক করেছে? হ্যাঁ আমি মানছি আমার দোষ আছে, কিন্তু তাই বলে সেও সঠিক নয়, ভেবে দেখ। কালিয়ানি তো এই কথাটা শুনে একা একা খুব কাঁদে, তার অনেক খারাপ লাগে। এবার কিছুক্ষণ পরই বাড়ি আসে চৈতান্যা, এসে দেখে কালিয়ানি নেই। ঈশ্বররাও দেখে সে বাড়ি নেই, সে কোথাও একটা চলে গেছে কাউকে কিছু না বলে। এবার তো তারা সবাই মিলে বেরিয়ে পড়ে কালিয়ানিকে খুঁজতে। চৈতান্যার তখন মনে পড়ে সে তার মায়ের কবরে যেতে পারে, তাই সে সাথে সাথে সেখানে গিয়ে পৌঁছায় আর দেখে হ্যাঁ সে তো সত্যিই সেখানে আছে। ঈশ্বররাও তখন তার ভুল বুঝতে পারে আর কালিয়ানির মায়ের কাছে সরি বলে যে সে তার মেয়েকে দুজনের ভালোবাসা দিতে গিয়ে তাকে বেঁধে রেখেছিল তার অতিরিক্ত ভালোবাসায়। তার জীবনের সব সিদ্ধান্তের মধ্যে সে নিজের অজান্তেই হস্তক্ষেপ করে ফেলেছে, তবে এরপর থেকে সেটা সে আর করবে না। এখন থেকে কালিয়ানি যা বলবে তাতেই সে সাপোর্ট করবে, কারণ সে দেখেছে আসলেই চৈতান্যা ভালো মানুষ। পথে আসার সময় চৈতান্যা কত কি করেছে কালিয়ানিকে খোঁজার জন্য, তাই এই সব কিছু দেখে তার এবার ভুল ভেঙে গেছে। চৈতান্যা তার বাবা না হওয়ার সত্যিটাও কালিয়ানিকে বলে। তখন কালিয়ানি বলে, আমার লাইফে কি তোমাদের মতো দুই বোকাই থাকার কথা ছিল? তোমরা দুজন একে অপরের সাথে এটা নিয়ে লড়াই করেছো যে কে আমাকে বেশি ভালোবাসে, কিন্তু আমাকে কখনো জিজ্ঞেস করেছো কি যে আমি তোমাদের দুজনকে কতটা ভালোবাসি? আর চৈতান্যা, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার বাচ্চা হবে কিনা সেটা ভেবে তো আমি তোমাকে ভালোবাসিনি, তাহলে কিভাবে ভাবলে আমি তোমাকে এই কারণে ছেড়ে দিব? তখন চৈতান্যা আর ঈশ্বররাও দুজনই কালিয়ানিকে জড়িয়ে ধরে আর এরপর তারা তিনজন একসাথে নতুন করে জীবন শুরু করে। দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়, তারা তিনজন এখন একসাথে অনেক ভালো আছে। তো এই 1 বছর পরই দেখা যায় কালিয়ানিও প্রেগনেন্ট হয়ে যায় ঈশ্বরের অশেষ কৃপায়, অর্থাৎ চৈতান্যাও এখন সুস্থ হয়ে গেছে, তাই তো সে এখন বাবা হতে চলেছে। এসব নিয়ে তারা বেশ খুশি ছিল। এর মধ্যেই আবার সুব্বুর বিয়ের ডেট ঠিক হয়ে যায়, তাই তারা চলে আসে সুব্বুর বিয়েতে। ঈশ্বররাও তো বেশ খুশি, সে তো এখন কালিয়ানির থেকেও চৈতান্যাকে বেশি কেয়ার করে। আর সেই ডাক্তার যার চিকিৎসাতেই আজ কালিয়ানি আর চৈতান্যা মা বাবা হতে পারছে, তাকেও এই বিয়েতে ডাকা হয় আর তারা একসাথে একটা ছবিও তুলে নেয়। তারা সবাই আজ অনেক হ্যাপি ছিল। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে আজকাল বিভিন্ন স্ট্রেসের জন্য, লাইফস্টাইলের জন্য ছেলেদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, যার ফলে তারা বাবা হতে পারে না। আর ইন্ডিয়াতে এই সমস্যাটা বেশি বলে সেখানে ফার্টিলিটি ক্লিনিকও বেশি, তাই সবাইকে সচেতন করতেই আসলে এই ছোট্ট গল্পের আয়োজন করা হয়। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না।
না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।